হাই ফ্রেন্ডস, আমি এখন রয়েছি টাইম মেশিনের মধ্যে। এই শুধু কি পেটুক ক্যান্সার সেলগুলোই এই গ্লুকোজটাকে অ্যাবজর্ব করে? ক্যান্সার সেল হচ্ছে ভীষণ পেটুক, তারা খেতে খুব ভালোবাসে। আমরা প্রথমে দেখব পেট স্ক্যানটা কেমন দেখতে হয়। রেডিয়েশন থেরাপি খুব পেইনফুল। ধরুন আপনার গায়ে আমি একটা টর্চের আলো ফেললাম, আপনি কিছু চোখ বন্ধ করে বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। এটা একজন পেশেন্টের স্ক্যান আমরা দেখতে পাচ্ছি। রেডিয়েশন অনকোলজি, রেডিয়েশন থেরাপি চামড়া পুড়িয়ে ফেলে। হ্যাঁ, একটা ডার্মাটাইটিস হয়। একটা জঙ্গলের মাঝখানে বাঘের বার্থডে পার্টি হচ্ছে। কি গোটা? এটা পজিট্রন এমিশন টোমোগ্রাফি। মানে? হ্যাঁ, মানে পেট স্ক্যান। কুকুর বেড়াল ঢুকিয়ে ওখানে স্ক্যান করে। ওকে ফ্রেন্ডস, কাম Treatment. Treatment. Injection treatment supported by Narayana Health, Howrah. হাই ফ্রেন্ডস, আমি এখন রয়েছি টাইম মেশিনের মধ্যে, যেখান থেকে আমি 2025 এন্ট্রি করব and 2040 ভাট বকা বন্ধ কর, বেরিয়ে এটা টাইম মেশিন না? বেরিয়ে। ওকে ফ্রেন্ডস, কাম ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ তোমরা হাওড়ার ওয়াটারের ভেতরে যে মেট্রোটা যায়, সেই মেট্রো চ্যানেলের মধ্যে আমি রয়েছি। তোকে ছিপে ধরে নিয়ে আসবো, দেখেন বেরো ওখান থেকে, বেরো। এখানে মেট্রো যায় না? না, মেট্রো টাইম মেশিনও না। আরে কি বলছিস? এই ও তাহলে আসছি। এই বেরো, ওদিকে ঘুরে আয়। কি গোটা? এটা পজিট্রন এমিশন টোমোগ্রাফি। হ্যাঁ, মানে পেট স্ক্যান। কুকুর বেড়াল ঢুকিয়ে ওখানে স্ক্যান করে। দাঁড়া, এই যন্ত্রের যিনি বিশেষজ্ঞ, হ্যাঁ, তাকে আমি ডাকছি, সেই ডাক্তারবাবুকে, ডক্টর সুমন মল্লিক, বলে দেবেন। ওকে স্যার, প্লিজ স্যার আসুন। সো ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু ইনজেকশন ট্রিটমেন্ট। এই জিনিসটা কি একটু আমাকে বুঝিয়ে বলুন না। এটা সেই পেটও নয় বা এই পেটও নয়, এটা হচ্ছে উনি যেটা বললেন পজিট্রন এমিশন টোমোগ্রাফি। এবার আমরা সিটি স্ক্যান জানি, ওটা কিছুই না, ওটাও একটা টোমোগ্রাফি, আর এটা হচ্ছে পজিট্রন এমিশন টোমোগ্রাফি। এবার দুটোর মধ্যে তফাৎ কি? সিটি স্ক্যানে আমরা কি দেখি? একটা জিনিসের স্ট্রাকচার দেখি, যে কোনো একটা অর্গানের সেখানে কোথায় কি আছে এই স্ট্রাকচারটা দেখতে পারি। এইখানে আমরা কি দেখি? অর্গানের মেটাবলিজম দেখি। মানে কি, সেখানে একটা অর্গান কতটা গ্লুকোজ নিচ্ছে আর কতটা জমিয়ে রাখছে, কতটা মেটাবলিজম করছে, এটা আমরা বুঝতে পারি। এবার এই মেশিনটা যদি দেখেন, এই যে এতক্ষণ বলছিলেন মেট্রো টানেল বা টাইম মেশিন, এটা এত লম্বা হওয়ার কারণ কি? আমরা সিটি স্ক্যানে দেখেছি গোল মেশিনটা থাকে, এখানে অ্যাকচুয়ালি দুটো মেশিন আছে, একটা সিটি স্ক্যানার আছে, তার সঙ্গে একটা পেট স্ক্যানার আছে। এই পেট স্ক্যানারে এই যে মেটাবলিজমটা আমরা দেখি, সেটার ইনফরমেশনটা নেওয়া হয়, আর সিটি স্ক্যানারে যে নর্মাল সিটি স্ক্যানের ইমেজ সেটা নেওয়া হয়। এবার দুটোকে একসঙ্গে ফিউজ করে দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারি, ধরুন একটা ক্যান্সার সেল বা আমাদের নর্মাল সেলের মধ্যে তফাৎ কি। ক্যান্সার সেল হচ্ছে ভীষণ পেটুক, তারা খেতে খুব ভালোবাসে, যত খাওয়াবেন তত খাবে। এই যে যাদের ক্যান্সার হয় তাদের আমরা দেখি প্রচুর খাচ্ছেন কিন্তু রোগা হয়ে যাচ্ছে। খাবারগুলো যাচ্ছে কোথায়? ওই যে সেলগুলো, সেই সেলগুলো সব গ্লুকোজকে খেয়ে নেয়। সেইটাকে কাজে লাগিয়ে মানুষ একটা বুদ্ধি করেছে, আমরা তাদেরকে একটা ফলস গ্লুকোজ দিই। কি? এটা হচ্ছে ফ্লুরো ডিঅক্সি গ্লুকোজ, যেটাকে বলা হয় FDG। এই ফ্লুরো ডিঅক্সি গ্লুকোজটা কি হয়? সেটা যখন খায় সেটা আর হজম করতে পারে না, ক্যান্সার সেলগুলো পেটের মধ্যেই থেকে যায়। ঠিক আছে, এবার যখন আমরা দিলাম, ক্যান্সার সেলগুলো যেহেতু বেশি গ্লুকোজ আপটেক করে, ওই সেলগুলোর মধ্যে ওই গ্লুকোজটা গিয়ে জমা হয়, নর্মাল বডি সেলের মধ্যে অতটা জমা হয় না। আর ওই গ্লুকোজগুলোকে আমরা ট্যাগ করে দিই একটা রেডিও লেভেল নিউক্লিয়াইডে। তাতে এইখানে যে স্ক্যানারটা, যে পেট স্ক্যানারটা, যেই রেডিও, ধরুন আমি খেলাম, আমার থাইরয়েডে একটা কোনো লিজন আছে, ও গিয়ে থাইরয়েডের ওখানে জমা পড়ে থাকবে। এবার ওখান থেকে কিছু রেডিও অ্যাক্টিভ এমিশনস হয়, এই এমিশনসগুলো আমরা ওই পেট স্ক্যানে ধরতে পারি। এবার এমিশন যে হচ্ছে কোন জায়গা থেকে বুঝতে পারলাম, আর সিটি স্ক্যানে বুঝতে পারলাম থাইরয়েডের কোন জায়গাটা বা স্ট্রাকচারটা বুঝতে পারলাম। এটা যখন আপনাদের ছবিটা দেখাবো তখন আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার সেইটা থেকে আমরা নির্ণয় করতে পারি কোন কোন জায়গায় এই ক্যান্সার সেলগুলো রয়েছে এবং কতটা তাদের অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা বলি এটা খারাপ, বেশি পেটুক না কম পেটুক, ভালো না খারাপ, সেটা থেকে আমরা বুঝতে পারি। যে পেটুক যে ক্যান্সার সেলগুলো, তার জন্য যে গ্লুকোজটা দিচ্ছেন, এই শুধু কি পেটুক ক্যান্সার সেলগুলোই এই গ্লুকোজটাকে অ্যাবজর্ব করে, নাকি অন্য কোনো লিশন দেহের আছে বা কোনো ট্রমা, তারাও এই
গ্লুকোজটাকে অ্যাবজর্ব করতে পারে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। মানে যে কোনো জায়গা যেখানে একটু মেটাবলিজম বেশি হচ্ছে সেখানেই কিন্তু গ্লুকোজ আপটেকটা বেশি হবে। যেমন ধরুন আমি যদি অপারেশনের পরে সঙ্গে সঙ্গে পেট সিটি করি, তাহলে যে জায়গাটা অপারেশনের স্কার সেখানে একটু ওই গ্লুকোজটা বেশি নেবে। কেন? সেটা তো একটা হিলিং সাইট। যখন হিল করে কোষগুলো তাড়াতাড়ি ডেভেলপ করে, তখন ন্যাচারালি ওখানে গ্লুকোজ আপটেকও বেশি হয়। বা কোথাও কোনো একটা ইনফেকশন হলো, আমাদের দেশে যেমন টিউবারকুলোসিস খুব বেশি হয়, সেখানেও কিন্তু এই টিউবারকুলার জীবাণুগুলো তারা এই গ্লুকোজ আপটেক করতে থাকে। সেখানে ইনফ্লামেশন থাকলে সেখানে একটু আপটেকটা বেশি হতে পারে। তো ন্যাচারালি আপটেক বেশি থাকলেই যে সেটা ক্যান্সার তা কিন্তু নয়। অন্যান্য কিছু জিনিসেও হয়, কিছু কিছু নর্মাল সেল থাকে যারা মেটাবলিজম বেশি করে। যেমন আমাদের সমস্ত ইউরিন যে আমরা ইনজেকশনটা দিলাম যে গ্লুকোজটা, সেটা বেরোবে কোথা দিয়ে? ইউরিন দিয়ে বেরোবে। তো ন্যাচারালি কিডনি এবং ইউরিনারি ব্লাডারে সেই আপটেকটা বেশি থাকে। তো সেইগুলো স্ট্যান্ডার্ড কতগুলো জায়গায় আপটেক হয়, যেগুলো ন্যাচারালি আপটেক হয় না অথচ আপটেক হচ্ছে, সেইগুলোকেই আমরা অ্যাবনর্মাল হিসেবে ধরি এবং সেটা সিটি স্ক্যানের মাধ্যমে যখন ফিউজ করি তখন জিনিসটাকে বোঝার চেষ্টা করি কোন জায়গা থেকে জিনিসটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেন এরিয়া। আর একটা হচ্ছে কনসোল রুম, যেখানে গিয়ে আমরা দেখব যে ক্যান্সার ডিটেক্ট করার পর সেলটাকে কেমন দেখতে লাগে এবং বাকি পুরোটা যেটা স্যার বলেন সেটা আমরা ছবিতে দেখব। সো আমরা এই মুহূর্তে রয়েছি পেট স্ক্যানের কনসোল রুমে। এই রুমে কি হয়? এই রুমে এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে সামনে মনিটর, এখানে যা ওইখানে যা উঠলো সেটা এখানে এলো। এখানে আসার পরেই আসল জিনিসটা এটাকে ভালো করে পরীক্ষা করে তারপরে ওই যে রিপোর্টটা। তো স্যার এবার এক্সপ্লেন করবেন যে এই কনসোল রুমে কি কাজ হয়। এই আমরা একটু আগে যেটা শুনলাম না, পেট সিটিটা হচ্ছে কম্বিনেশন অফ পেট এবং সিটি স্ক্যান, সেটাই আমরা দেখব। এটা খুব ইম্পর্টেন্ট টুল অঙ্কোলজির জন্য এবং বিশেষ করে যে কোনো ক্যান্সারের স্টেজিংয়ের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যে ক্যান্সারটা কেবলমাত্র যে জায়গায় ধরা পড়েছে সেখানে আছে না সেখান থেকে অন্য জায়গায় ছড়িয়ে গেছে। আমরা প্রথমে দেখব পেট স্ক্যানটা কেমন দেখতে হয়। কেন? যখন পেট স্ক্যান প্রথম আবিষ্কার হয়েছিল সেই সময় শুধু পেট হিসেবেই ছিল, ওটা পেট সিটি ছিল না। তো এটা একজন পেশেন্টের এরকম স্ক্যান আমরা দেখতে পাচ্ছি। এবার আপনি এই হাতগুলো দেখুন, এখানে দেখুন, এবার দেখবেন কিছু কিছু কালো কালো স্পট আছে। এই কালো কালো স্পট মানে হচ্ছে যে জায়গাটা একটু আগে বলছিলাম না, ওই পেটুক সেলগুলো রয়েছে এবং খাওয়া দাওয়া করছে, ওই কোথায় খাচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে ধরতে পারছি। মানে পেশেন্টের পেটের কাছেও দেখছি একটা বড় জায়গায়, একটা জায়গায় অনেক কালো হয়ে রয়েছে, সেইটা হচ্ছে এখানে অনেক খাওয়া দাওয়া চলছে, ওদের ফিস্ট চলছে। নিচের দিকে যদি যাই, এখানে হচ্ছে ইউরিনারি ব্লাডার। এটা কিন্তু নর্মালি আমি বললাম ওই যে পেট সিটির যে ডাইটা নর্মালি কিন্তু ব্লাডারে আসে এবং ব্লাডারে অ্যাক্টিভিটি বেশি দেখা যায়। তো কিছু কিছু নর্মাল অ্যাক্টিভিটি আর কিছু কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমি সিটি স্ক্যানটা দেখুন, সিটি স্ক্যানটা কিন্তু অনেক পরিষ্কার, মানে এখানে কিন্তু প্রত্যেকটা অর্গান খুব পরিষ্কার, মানে ন্যাচারালি বুঝতে পারছেন রিজলিউশন অনেক ভালো। এই সিটি স্ক্যানটায় যদি দেখি, সিটি স্ক্যানে এখানে দেখুন প্রত্যেকটা স্ট্রাকচার খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে লিভার দেখা যাচ্ছে, এখানে কিডনি দেখা যাচ্ছে, এখানে দুটো লাং দেখা যাচ্ছে। এবার সিটি স্ক্যানের এই হাই রেজলিউশন ইমেজ এবং পেটে যে পেট সিটিতে পেটের যে আমরা একটা ছাড়া ছাড়া ইমেজ, লো রেজলিউশন ইমেজ, এই দুটোকে যদি আমরা কোনোভাবে কম্বাইন করতে পারি বা ফিউজ করতে পারি তাহলে হচ্ছে সব থেকে আমাদের অ্যাডভান্টেজ। এবার দুটো কম্বাইন করলে সেটা কীরকম দেখতে হয়, সেটা হচ্ছে ঠিক এরকম। যে জায়গায় আমাদের অ্যাক্টিভিটিগুলো বেশি সেগুলো দেখুন লিটেন আপ হয়েছে, ওখানে যেন একটা আলো বেরোচ্ছে। এইটা থেকে বুঝতে পারি যে ওইখানে মেটাবলিজম বেশি হচ্ছে, যেটা অ্যাবনর্মাল। এবং এটা আমরা একজন মানুষকে সামনে থেকে এরকমভাবে কেটে দেখছি এবং চাইলে এটা অন্যরকম ভিউতেও দেখা যায়, তাকে আমরা পাশ থেকে দেখছি এরকমভাবে দেখতে পাচ্ছি। এবার আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে হ্যাঁ, ও যে জায়গাটায় অ্যাক্টিভিটি বেশি ছিল সেটা লিভারের মধ্যে কোনো একটা জায়গা। এটাকে আরও ক্লিয়ারলি দেখা যায় আমরা যখন এটাকে বলা হয় ট্রান্সভার্স সেকশন, মানে আমরা অ্যাজ ই পেটটাকে পাউরুটি স্লাইসের মতো প্রত্যেকটা স্লাইস করে কেটে কেটে প্রত্যেকটা স্লাইসে আমরা দেখছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে একটা বড় কিছু অ্যাবনর্মালিটি আছে, এটা একটা লিম্ফ নোডস রয়েছে। আর একটু ওপরে এটা আমি স্ক্রোল করলে আমরা আস্তে আস্তে উপরটা দেখতে পাবো। এখানে এই বড় একটা টিউমার, অ্যাবডোমিনাল টিউমার আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু কিছু নোডস দেখতে পাচ্ছি, এটা নর্মাল লিভার। এই লিভারের মধ্যে ছোট 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 যে একটু লিটেন আপ জায়গা দেখা যাচ্ছে বা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, সেইগুলো কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি। আপনি দেখুন পুরো লিভারটা জুড়ে নর্মাল, কিন্তু এই দিকটা একটু যেন বেশি খাওয়া দাওয়া চলছে ওখানে। তো এইটা হচ্ছে কিন্তু অ্যাবনর্মাল জায়গা। তো এইটা খুব ইম্পর্টেন্ট। এটা
পেট সিটি কিন্তু আমাদের এই অঙ্কোলজিক্যাল সায়েন্সে খুব বেশি দিন আসেনি, মানে বলতে পারেন গত 15-20 বছরই ছিল, তার আগে ছিল না। তো সেই জন্য অনেক সময় এই যে অন্য জায়গায় ছড়িয়ে গেছে, যেমন ধরুন লাংসে একটা ছোট এখানে ছড়ানো আছে, এটা কিন্তু আগে কিন্তু আমরা ধরতে পারতাম না, কিন্তু এখন যেহেতু এখানে দেখা যাচ্ছে অল্প এখানে অ্যাক্টিভিটি আছে, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ অ্যাকচুয়ালি ওখানে ছড়িয়েছে। তো সেক্ষেত্রে অনেক সঠিকভাবে পেশেন্টের স্টেজিং করা সম্ভব, অনেক সঠিকভাবে ট্রিটমেন্ট নির্ণয় করা সম্ভব, এবং এই পেট সিটিকে কাজে লাগিয়ে আমরা এখন কিন্তু ট্রিটমেন্টও করছি। কীরকম? ওরা তো পেটুক আমি জানি, ওরা গ্লুকোজ খায় আমি জানি, এবার ওদের ওই খাবারের মধ্যে যদি একটু বিষ মিশিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? এখন করা হয় এই রেডিও লেভেল, যেমন আমরা ডায়াগনোসিসে ইউজ করি, এই রেডিও লেভেল যে গ্লুকোজ তার মধ্যে আমরা কিছু এই অ্যান্টি ক্যান্সার ড্রাগও মিক্স করে দিই। এবারে কি হচ্ছে, যেই ওরা গ্লুকোজ ভেবে খপাখপ খেয়ে নিচ্ছে, আর ওখানে এই ওষুধগুলো গিয়ে একদম পটাপট ওই ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলছে। তো এটাকে বলা হয় এই রেডিও ফার্মাসিউটিক্যাল বেসড থেরাপি। তো এটাও এখন বিভিন্ন অর্গানে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ক্যান্সারে কিন্তু দারুণভাবে সাফল্য লাভ করেছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ কিন্তু খুঁজে খুঁজে মারছে, ক্যান্সার সেলগুলো খুঁজে খুঁজে খাবার খাচ্ছে, আর ওদের কষ্ট করতে হচ্ছে না, ওরা খেয়ে ফেলছে, আস্তে আস্তে সেলগুলো মরে যাচ্ছে। তো এটা যেমন একটা বড় কাজ হচ্ছে থেরাপি, তেমন একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কিন্তু ট্রিটমেন্ট। সেটা আমাদের এখন অনেকটাই এগিয়েছে এবং আরও এগোচ্ছে, যত দিন যাবে তত এটা আমরা অগ্রসর হব। এইভাবে রোগটাকে ধরা হয়। এবার ধরার পরে কীভাবে ট্রিটমেন্ট হয়, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট হচ্ছে রেডিয়েশন অঙ্কোলজি। তো সেটা নিয়েই স্যারের সাথে ডিটেলে কথা বলবো। তাহলে আমরা আমাদের হট সিটে চলে যাই স্যার। সো স্যার, পেট স্ক্যান আমরা দেখলাম, পেট স্ক্যান থেকে আপনারা ক্যান্সার ডিটেক্ট করেন কিভাবে সেটা আমরা দেখলাম, আমাদের অডিয়েন্সও দেখলো, অনেকটা ক্লিয়ার হলো। এইবার আসবো এটা ট্রিটমেন্ট, অর্থাৎ রেডিয়েশন অঙ্কোলজি। এটা যদি কি একটু সহজে বলেন, মানে যাতে আমার মতো মানুষরা বুঝতে পারে। না, মানে রেডিয়েশন অঙ্কোলজি শুনতেই একটা খটোমটো ব্যাপারটা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। যে কোনো ক্যান্সার ট্রিটমেন্টের 3টে প্রধান পিলার আছে। একটা হচ্ছে সার্জারি, সেটা আপনারা আগে দেখেছেন, রেডিয়েশন আর মেডিকেল অঙ্কোলজি বা সিস্টেমিক থেরাপি। রেডিয়েশন বেসিক্যালি হচ্ছে এক্স রে বা গামা রেজ, যেটা হয়, যেমন ধরুন আমরা ডায়াগনোসিসের জন্য যে এক্স রে করি, সেই এক্স রে ব্যবহার করে ট্রিটমেন্ট করা হয়। সেইটাই যখন হায়ার এনার্জি এক্স রে ইউজ করা হয়, তখন ক্যান্সার সেলগুলোর মধ্যে যে ডিএনএ থাকে সেইগুলোকে ওই এক্স রেটা গিয়ে ভেঙে দেয়। আর কিছুই না, কি হয়, এক্স রেটা যখন শরীরে ঢোকে, আমাদের শরীরে তো অনেক জল আছে, এই জলের মলিকিউলসগুলোকে ভেঙে ও একটা OH আয়ন তৈরি করে। এই OH আয়নটা গিয়ে কি করে, এই ডিএনএগুলোকে ভেঙে দেয়। যখন ডিএনএ দুটো স্ট্র্যান্ড একসঙ্গে ভেঙে যায়, তখন ওই ক্যান্সার সেলগুলো মরে যায়, আর ওটা রিজেনারেট করতে পারে না। আর রেডিয়েশনটা এমনভাবে কাজ করে, এখন আপনি জিজ্ঞেস করবেন তাহলে নর্মাল সেলও আছে, তাহলে সেগুলো কি হবে? এমনভাবে কাজ করে, নর্মাল সেলের এই দুটো স্ট্র্যান্ডের ডিএনএর বদলে একটা স্ট্র্যান্ডের ব্রেক হয়, দুটো হয় না। সেই জন্য এটাকে বলা হয় সাবলিথাল ড্যামেজ। এগুলো রিকভারি হয়ে যায়। তেমন দেখবেন রেডিয়েশন চলাকালীন অনেকের হয়তো স্কিনটা একটু কালচে হচ্ছে, বা একটু চুল পড়েছে, বা কোনো সাইড এফেক্ট হচ্ছে, সেই সাইড এফেক্টটা রিকভার হয়ে যায়, বিকজ সেটা হচ্ছে সাবলিথাল ড্যামেজ। কিন্তু ক্যান্সার সেলটা কিন্তু ফেরত আসছে না, কেন? সেটা অলরেডি ও লিথাল ড্যামেজ করে দিয়েছে। পেট স্ক্যান করার পরে যখন একটা ডিটেকশন হলো যে একটা ক্যান্সার আছে, তখন এই ট্রিটমেন্ট লাইন আপটা আপনারা কিভাবে ঠিক করেন, যে তার কি চিকিৎসা হবে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। কেন, মানে আমি রেডিয়েশন অঙ্কোলজিস্ট, আমার কাছে চলে এলো মানে আমি রেডিয়েশন দিয়ে দেবো, ব্যাপারটা কিন্তু তা নয়। ইউজুয়ালি কী করা হয়, যখনই একজন পেশেন্টের ক্যান্সার ডিটেক্ট হলো, পেট সিটি করা হয়, বায়োপসি করা হয়, সব কিছু নিয়ে তারপর প্রথমে ক্যান্সারটা কী এবং সেটা কোন স্টেজে আছে সেটা আমরা নির্ণয় করলাম। কী ধরনের ক্যান্সার আর কোন স্টেজের ক্যান্সার, তার বেসিসে আমাদের একটা মিটিং হয়, যেটাকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি টিম মিটিং। সেখানে সার্জন থাকেন, রেডিয়েশন অঙ্কোলজিস্ট থাকেন, মেডিকেল অঙ্কোলজিস্ট থাকেন, রেডিওলজিস্ট থাকেন এবং প্যাথোলজিস্ট থাকেন। এই একসঙ্গে বসে আমরা ঠিক করি এটা কী ধরনের টিউমার, এবং সারা বিশ্বে কী ধরনের টিউমার এবং কোন স্টেজের টিউমার, তার বেসিসে তার কী ধরনের ট্রিটমেন্ট হবে সেটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজড। এই স্ট্যান্ডার্ডটা কীভাবে তৈরি হয়েছে? বেসড অন ডিফারেন্ট রিসার্চ। অনেক যে রিসার্চ হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন রিসার্চ, আমাদের দেশেও অনেক রিসার্চ হয়েছে, তাই মিলিয়ে সব থেকে বেস্ট ওয়ে অফ ম্যানেজমেন্ট। কেন
এটা এমন একটা অসুখ না, মানে যদি আমরা ফার্স্ট স্টেপটা, প্রথম পদক্ষেপটা ভুল করি তাহলে কিন্তু পরে সেটাকে ম্যানেজ করা কিন্তু মুশকিল। সেই জন্য ফার্স্ট স্টেপটা আমাদের অনেক বুঝে শুনে নিতে হয়। তো আমরা আলোচনা করে ঠিক করি এর আগে সার্জারি লাগবে, আগে কিমো লাগবে, না আগে রেডিওথেরাপি লাগবে। ইউজুয়ালি দেখা যায় যে আর্লি স্টেজে ক্যান্সারে যে কোনো একটা ট্রিটমেন্ট লাগে, হয় সার্জারি বা রেডিওথেরাপি, কোনো কোনো ক্ষেত্রে কিমোথেরাপি। যখন ওটা অ্যাডভান্সের দিকে যায় তখন একটা কম্বিনেশন অফ থেরাপির প্রয়োজন হয়, এবং সেটাও আমাদের ঠিক করতে হয় যে এই কম্বিনেশন বা সিকোয়েন্সটা কীরকমভাবে হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে, সেই অনুযায়ী পেশেন্টের ট্রিটমেন্টটা নির্ণয় করা হয়। গ্রেট, আমরা এই মডার্ন ট্রিটমেন্টের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম, কিন্তু এইবার অনেক দিন ধরে চলে আসা কিছু মিথ আপনাকে বলবো এবং ফ্যাক্ট চেক আপ করবো আমাদের নেক্সট রাউন্ড ফ্যাক্ট চেক আপে। ফ্যাক্ট চেক আপ। পেট স্ক্যান আর সিটি স্ক্যান একই জিনিস। এটা মিথ কেন? পেট সিটি যখন আমরা বলি, পেট স্ক্যানটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ওটা একটা মেটাবলিক স্ক্যান, আমরা একটু আগে যেটা দেখলাম গিয়ে। তো সিটি স্ক্যানটা হচ্ছে মূলত স্ট্রাকচারাল ইনফরমেশন দেয়, একটা মানুষ কেমন দেখতে সেটা আমরা পেট সিটি থেকে বুঝতে পারি, কিন্তু লোকটার মাথা গরম কিনা সেটা কিন্তু আমরা তার ছবি থেকে বুঝতে পারবো না, তার সঙ্গে আমাকে মিশতে হবে। এবার এই লোকটা এবং তার মানে চরিত্র, এই দুটোকে যখন এক করব তখন আমরা লোকটার সম্বন্ধে কিন্তু পুরোটা জানতে পারবো। এটাই হচ্ছে পেট স্ক্যান। রেডিয়েশন থেরাপি চামড়া পুড়িয়ে ফেলে, এটা একদমই মিথ। কেন? রেডিয়েশনে হ্যাঁ একটা ডার্মাটাইটিস হয়, সেটা একটা স্কিনে কালচে ভাব হয়, এটা ঠিক স্কিনটা পুড়িয়ে দেওয়া বলে না। কারোর কারোর ক্ষেত্রে সেই জিনিসটা মানে একটা চামড়ার লেয়ার আমাদের সরে গিয়ে নতুন চামড়ার লেয়ার তৈরি হয়, আমাদের সেটা প্রতিনিয়ত হচ্ছে, আমরা সেটা বুঝতে পারছি না। কিন্তু রেডিয়েশন যখন দেওয়া হয় সেই জায়গাটায় অনেক তাড়াতাড়ি হয় বলে সেই জিনিসটা আমাদের চোখে পড়ে। তো অনেকে এটা ভুল ধারণা যে রেডিয়েশন থেরাপিতে চামড়া পুড়ে যায়, সেটা কিন্তু একদমই ভুল ধারণা। রেডিয়েশন থেরাপি খুব পেইনফুল, বেদনাদায়ক। এটা একদমই মিথ। এবার ধরুন আপনার গায়ে আমি একটা টর্চের আলো ফেললাম, আপনি কিছু চোখ বন্ধ করে বুঝতে পারবেন না। রেডিয়েশন থেরাপিটা একদমই তাই। প্রত্যেকের এক্সরে হয়েছে, এক্সরেতে গেলে যখন এক্সরে বিমটা অন হয় তখন কি বোঝা যায়? কিচ্ছু বোঝা যায় না। রেডিয়েশন বেসিক্যালি এই এক্সরে দিয়ে চিকিৎসা করা হয়, যখন দেওয়া হবে কিচ্ছু বুঝতে পারা যাবে না। রেডিয়েশন থেরাপিতে কমপ্লিটলি হেয়ার লস হয় না, রেডিয়েশন থেরাপিতে হেয়ার লস এইটা একদমই মিথ। কেন? এটা ডিপেন্ড করছে রেডিয়েশনটা আমরা কোথায় করছি। এবার যদি আমি হেয়ারে বা আমার স্ক্যাল্পে রেডিয়েশন করি, হ্যাঁ ওখানে হেয়ার লস হবে, সেটা টেম্পোরারি হেয়ার লস হবে, পরেই হেয়ারটা রিগ্রো করবে। রেডিয়েশন কেবলমাত্র যে জায়গাটা দেয়া হচ্ছে সেখানটাতেই কাজ করবে, বা তার সাইড এফেক্টটা শুধু সেইটুকুনি জায়গাতে হবে, বডির অন্য কোনো জায়গায় হবে না। কারোর ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্টে রেডিয়েশন হলে তার মাথার চুল পড়ে যাবে না। তো এইটা একেবারেই মিথ। রেডিয়েশন থেরাপি একবারই করা যায়। মিথ এবং ফ্যাক্ট দুটোই বলবো। এই কারণে, কেন রেডিওথেরাপি কিন্তু বারবার একই জায়গায় করাটা মুশকিল। তার মানে এক জায়গায় একবার রেডিয়েশন হলে রেডিয়েশন দেওয়া যাবে না, সেটা কিন্তু নয়। আমরা আবার রিপিট রেডিয়েশন দিতে পারি। সেটা ডিপেন্ড করছে আগের রেডিয়েশনে কত ডোজ হয়েছিল, কতদিন আগে হয়েছিল এবং কি কারণে হয়েছিল। তো সেটার বেসিসে আমরা রেডিয়েশন থেরাপি একই জায়গায় আবার দ্বিতীয়বারও কিন্তু দিতে পারি। রেডিয়েশন থেরাপি হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না, একেবারে মিথ এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্যাক্ট কখন? যদি ধরুন কারোর জরায়ু যেখানে আছে বা যেখানে ওভারি আছে সেখানে আমার জরায়ুর ক্যান্সারে আমি রেডিওথেরাপি করছি, তখন সেক্ষেত্রে সেখানে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা নেই। বা কারোর টেস্টিকুলার ক্যান্সার হয়েছে, আমি টেস্টিসেই রেডিওথেরাপিটা দিচ্ছি, সেখানে হচ্ছে, বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমি অন্য কোথাও রেডিয়েশন দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা কোনোভাবেই কমে না। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা করি, ধরুন যেখানে ওভারি আছে তার কাছাকাছি কোনো জায়গায় রেডিয়েশন দেওয়ার প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে আমরা কিছু কিছু অপারেটিভ প্রসিজিওর করে ওভারিটাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখি, তারপর রেডিয়েশনটা দিই, যাতে সেখান থেকে তার ইনফার্টিলিটি না ডেভেলপ করে। তো তার অনেক রকম মেকানিজম আছে যেখান থেকে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি, ইনফার্টিলিটিটাকে অ্যাভয়েড করতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা অনেক সিরিয়াস একটা বিষয়কে অনেক লাইটলি জানলাম। এবার আমাদের লাস্ট রাউন্ডটা খুব লাইট রাউন্ড, এখানে কোনো সিরিয়াসনেস একদমই নেই, কারণ আপনার সাথে আমরা সার্জিক্যাল স্ট্রাইক, মানে আমরা রেডিয়েশন দেবো স্যার। মানে আমাদের রাউন্ডটার নামটা যত শুনতে সিরিয়াস, এটা আমাদের একটা গেমস রাউন্ড। নেক্সট রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক। ওয়েলকাম টু সার্জিক্যাল স্ট্রাইক। এবং সার্জিক্যাল স্ট্রাইকে স্যার যেরকম
এই যে বিভিন্ন ক্যান্সারকে স্ক্রিন করে টার্গেট করে করে একদম মারে, তো সেটাই স্যারকে করতে হবে। একদম। ভেরি ইজি। হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা উইকেট রয়েছে। উইকেটটা যদি আপনি মারতে পারেন তাহলে তো ভালো, আর যদি মিস করেন তাহলে আপনাকে একটা সায়নের প্রশ্ন ফেস করতে হবে। আর আপনি প্রশ্নটার উত্তর সঠিক দিতে পারলে আপনি এক স্টেপ এগোতে পারেন, মানে আপনার জন্য টার্গেটটাও ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলুন। প্রথম বল। তো স্যার এবার একটা সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। একটা এরোপ্লেনের মধ্যে হাজারখানা ইট রয়েছে, একটা আপনি উপর থেকে ছুঁড়ে মারলে তাহলে কটা থাকবে? এরোপ্লেনের মধ্যে 999 আর একটা আকাশে, মানে টোটাল এরোপ্লেনে কটা বলুন? 999। Very easy question, এর থেকে সহজ প্রশ্ন হয় না। One step. এবারও পারলেন না স্যার। আমার পরবর্তী প্রশ্ন, একটা হাতিকে ফ্রিজের মধ্যে কিভাবে ঢোকাবে? মানে সেটা হাতির মতো একটা সন্দেশ হতে পারে। একটা সন্দেশকে যদি হাতি 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 একদম গোটা গোটা হাতি, হ্যাঁ। একটা ফ্রিজটাকে বড় করতে হবে। না, একটা হাতিকে 3টে স্টেপে কিভাবে ঢোকাবে? সিম্পল ভাবো। মানে ফ্রিজের দরজা খুলবো, হ্যাঁ। হাতিকে বলবো ভেতরে যেতে দাও, দরজা বন্ধ ও করো। এক্সেলেন্ট এক্সেলেন্ট। একটুর জন্য মিস হয়ে গেল স্যার। এবার একটা জিরাফকে আপনি ফ্রিজের মধ্যে কিভাবে ঢোকাবেন? জিরাফের জন্য একই গল্প। তার মানে ফ্রিজের দরজা খুলবো, জিরাফকে ঢোকাবো, দরজা বন্ধ করে দেবো। না হলো না, এটা হলো না। ভেতরে হাতি আছে তো, ওইটা আচ্ছা, হাতিটাকে বার করতে তাহলে হবে। হাতিটাকে বার হ্যাঁ, নিজের হাতে ঢোকালে ঠিক, ঠিক, তারপরে ওটাকে ঠিক। বার করবেন না? একদম। জিরাফের জায়গা নেই তো। আচ্ছা একদম জন্য মিস হয়ে গেল। একটা জঙ্গলের মাঝখানে বাঘের বার্থডে পার্টি হচ্ছে, সব জন্তু জানোয়ার এসেছে, একটা জন্তু মিসিং। কে বলুন তো? বাঘ যাকে খাবে সে আসবে না। না না, সবাই, ওটা ফ্রেন্ডলি জোন। ওই দিন ও কেক ওই খাবে দিন? বাঘ। ওই দিন বাঘ মাংস খাবে না, কাউকে শিকার করবে না, সবাইকে ইনভাইট করেছে। আচ্ছা, সহজ ভাবুন স্যার। কে আসবে না, এটা পারলাম না। সে জিরাফ। জিরাফটা ওই যে ওই- ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ওটাকে এসেছিলেন। তো আপনি ফ্রিজের মধ্যে রেখেছেন। হ্যাঁ ওইটাই, ওই আসে কি। না না, নিজের হাতে ফ্রিজে ঢুকিয়েছেন, হ্যাঁ, এবং এই জন্য বার্থডে পার্টিতে যেতে পারছেন। ওয়েট করুন স্যার। জঙ্গলের ওখানে একটা জলাশয়, যাতে প্রচুর কুমির, প্রচুর কুমির, মানে একদম হাত দিলে মানে কুমির কামড়ে দেবে, মানে একদম কেউ বাঁচবে না, সব হিংস্র কুমির ভর্তি। সেরকম কুমির ভর্তি জলাশয় একটা বুড়ি নামবে, নেমে সাঁতরে পেরিয়ে গেল, কিন্তু কুমির কামড়াবে না। কেন বলুন তো? কুমিরগুলো সব বাঘের ফিস্টে ছিল। ঠিক বলেছেন স্যার। একদম একদম আপনাকেও ইনভাইট করা উচিত। একদম। ঠিক আছে স্যার, এবার পারলেন না স্যার। এবার আপনাকে লাস্ট প্রশ্ন আমি করছি। বুড়িটা যখন একদম পাড়ে, মানে জাস্ট এবার পাড়ে উঠতে যাবে, দুম করে মরে গেল, ঠিক করে মরল? ঠিক। পারে উঠতে গিয়ে মরে গেল, হার্ট ফেল করে, সেটা বুড়িই জানে, এটা তো কারোর না পক্ষে না, জানা হার্ট ফেল করে। স্যার একদম প্রথমে যে আপনি প্লেন থেকে ইটটা ছুঁড়েছিলেন, ওটা গিয়ে বুড়িটার মাথায় পড়েছে। স্যার এবার বেরিয়ে দিন। না, এবার মারা যাবে না। স্যার এক কাজ করুন, আমি বলছি এটা নিয়ে এবার ছড়িয়ে একদম। এবার Thank you. আমরা সিটে ফিরে যাই। সো ট্রিটমেন্ট কেমন লাগলো আপনার? দারুণ, আজ দারুণ এনজয় করলাম। মানে এই ধরনের জটিল আলোচনার মধ্যে যে এনজয় করা যায়, তা আপনাদের সঙ্গে থ্যাঙ্কস টু। আর আপনার সারাটা দিন যেভাবে কাটে, আমি ভাবলাম আপনাকে একটুখানি লাইট ফিল করাই। আপনি হাজার হোক আমাদের ট্রিটমেন্ট। সো লাস্ট কবে খেলেছিলেন এরকম? মানে মনে পড়ছে না, কোথাও গত বছর বোধহয় একটা কিছু ম্যাচ ট্যাচ খেলেছিলাম। পিকনিকে? হ্যাঁ, ওই ছোটখাটো ওই রকমই হয়, রেগুলার কিচ্ছু হয়। এই খেলাটা খেলে কেমন লাগলো? দারুণ 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 এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারাও খেলতে থাকুন কন্টেস্ট আমাদের সাথে। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করুন, যেখানে আসবে এই এপিসোড রিলেটেড একটা প্রশ্ন, তার উত্তর যারা যারা দেবে তাদের মধ্যে থেকে একজন উইনার, একজন লাকি উইনার পেয়ে যাবে একটা সুন্দর গিফট ফ্রম নারায়ণা হেলথ হাওড়া। তাহলে এখানেই বলছি টাটা বাই বাই। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ট্রিটমেন্টকে নিয়ে। ততক্ষণ স্টে ফিট, স্টে হেলদি। টাটা।